সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা একেবারে দরজার কাছে এসে উপস্থিত হয়েছে। একদিন, দুদিন, 5 দিন গুনতে গুনতে তোমরা একেবারে পরীক্ষার সামনাসামনি এসেছো। আজকের এই ভিডিওটা আমার মূলত উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তাদেরকে নিয়ে, অর্থাৎ তাদের বাংলা ভাষা ও সাহিত্য বিষয় যেটা তোমরা পড়ছো সেই বিষয়টিকে নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর বা তোমাদের সম্বন্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের কাজে লাগবে। এই প্রসঙ্গে প্রথমেই আমি বলি, যারা প্রচণ্ড ভয় পাচ্ছ, আমি বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন অতি সাধারণ মানের হোক বা কঠিন হোক, তোমরা একটু চিন্তা করে উত্তর লিখবার চেষ্টা করবে। এতদিন ধরে সাবজেক্টটা পড়েছো বা পাঠ্যগুলো তোমরা পড়েছো, সেই হেতু সেই পাঠ্যের উপর বিষয়বস্তু করে অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়ার খুব একটা অসুবিধা হবে না। তাছাড়াও বলবো, এই মুহূর্তে শুধুমাত্র নোটস মুখস্থ করা নয়, তোমরা পাঠ্যগুলোর উপরে একটু দেখাশোনা করো এবং সেগুলোকে একটু পড়ো, তাহলে পরে তোমাদের পরীক্ষার উত্তর লিখতে অনেক সুবিধা বেশি হবে। তো নোটস তার পাশাপাশি অবশ্যই থাকবে, কিন্তু পাঠ্যের বিষয়বস্তু ভুলে গেলে চলবে না, সেগুলোকে পড়ো। সেখান থেকে যখন একটা পংক্তি তুলে প্রশ্ন করা হবে, তোমরা যাতে বুঝতে পারো কে বলেছিল, কখন বলেছিল ইত্যাদি বিষয়টা, তবেই তোমরা কিন্তু উত্তর লেখবার জন্য সুন্দরভাবে ব্যবহার করতে পারবে সেটাকে। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, তোমাদের নিশ্চয়ই জানো যে একটা রাইটিং স্কিল আছে বা শেষের দিকে একটা প্রবন্ধ রচনার বিষয়বস্তু রয়েছে যার নাম্বার 10। 40 নাম্বার পরীক্ষার মধ্যে ওটাই শুধু 10 নাম্বার, মানে বেশ গুরুত্বপূর্ণ। ওখান থেকে তোমাদের একটা ভালো মার্কস তুলতেই হবে, ওটাকে কোনো মতেই অবহেলা করা চলবে না। তো সেইটার মধ্যে দেখবে দুটো অপশন আছে মূলত। আগে থাকতো 3-4টে অপশন, এই নূতন সিলেবাসে দেখা যাচ্ছে দুটো অপশন রয়েছে। তার মধ্যে একটি আছে যে ছোট্ট করে একটি ব্যাখ্যা বিষয়বস্তু দেওয়া রয়েছে, সেটাকে অনেক বড় করে লিখতে হবে। আর একটি রয়েছে যেটা তার কতগুলো পয়েন্টস দেওয়া রয়েছে বা কোনো জীবনী সম্পর্কে বিবৃতি দেওয়া রয়েছে, সেই জীবনীর ইতিবৃত্ত কথা তোমাদের বলতে হবে। এখন তোমরা দ্বিতীয় যেটা আমি এইমাত্র বললাম, জীবনী সম্বন্ধে লেখা, এটা কিন্তু অনেকগুলি পাঠ্য তাহলে তোমাদের মুখস্থ করতে হবে বা অনেক ব্যক্তিত্বের জীবনী তোমাদের জানতে হবে এবং সেগুলো সব কিছু স্মরণে রাখতে হবে। তারা কে কী কাজ করেছিল, কোথা থেকে শিক্ষালাভ করেছিলেন এবং তারা কী পুরস্কার পেয়েছিলেন, তারা কিসের জন্য ধন্য, ইত্যাদি অনেক কথা, অনেক তথ্য মনে রাখতে হবে। কিন্তু আমি ওই জন্য প্রথম থেকেই প্রত্যেক ছাত্রছাত্রীকে শিখিয়ে আসছি যে তোমাদের প্রথমে যে বিষয়টি থাকে, যেটিকে এনলার্জ করতে হয়, বড় করে লিখতে হয় বা সেটি ব্যাখ্যা করতে হয়, সেইটা তোমাদের কাছে আমার মনে হয় একটু প্র্যাকটিস করলে অতি সহজেই লেখা সম্ভব। এই প্রসঙ্গে শেষকালের দিকে এসে আমি একদম একটা টিপস দিতে পারি, এই যে তোমরা এক কাজ করতে পারো, ওখানে যে প্রত্যেকটি বাক্য রয়েছে সেই বাক্যগুলো কিন্তু তোমরা একটা বাক্যের পিছনে 5টি করে বাক্য তৈরি করতে পারো এবং প্রত্যেকটা বাক্যের জন্য একটি করে আলাদা প্যারা করতে পারো। আমি কি বললাম নিশ্চয়ই তোমরা বুঝেছো। আমি বললাম যে মূল যে বিষয়টা প্রশ্নপত্রে থাকবে সেটাতে যদি 5টি বাক্য থাকে, তাহলে একটি বাক্যের এগেনস্টে তোমরা 5টা করে বাক্য তৈরি করবে এবং সেই 5টা বাক্য নিয়ে একটা প্যারা তৈরি হলো। অর্থাৎ 5টি যদি মূল বাক্য থাকে প্রশ্নে ওই প্রবন্ধের অংশের মধ্যে, তাহলে তোমরা 5টা প্যারাতে বিষয়টা লিখবে। আর ওই একটি বাক্যের উপরে একটি তোমরা বিষয়বস্তুর বা ব্যাখ্যাটাকে রচনা করবার চেষ্টা করবে। আর যে নামকরণটা ওনারা দিয়ে রাখবেন, মানে প্রশ্নপত্রে দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেই শিরোনামটা দেবে না, তোমরা কিন্তু একটা অন্য শিরোনাম দেবে। সেটাই করা উচিত বা সেটাই শিল্পের যথাযথ দিক বলে আমার মনে হয়। তো সুতরাং এবার তোমরা নামটা যদি নির্বাচন করতে অসমর্থ হও, তাহলে আমি বলবো ওই যে প্রবন্ধের প্রশ্নপত্রটি রয়েছে ওর বাক্যের মধ্যে পড়তে পড়তে কোনো একটি বা দুটি শব্দকে নিয়ে একটা নতুন নাম তৈরি করে ফেলো, যে নামটা অবশ্যই বিষয়কেন্দ্রিক হবে বা বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তো সেই রকম একটা নূতন নাম তৈরি করে ফেলো। আর আমি বলবো শিরোনামটা এক বা দুই শব্দের বেশি দেওয়ার চেষ্টা করবে না, তাতে করে অনেক জটিলতা আসবে বা নামটা অনেক বড় হতে চাইবে, সেটা খুব একটা সৌন্দর্য বাহক হবে না। তো সুতরাং তোমাদের এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমি এইটুকু বললাম। কারোর যদি কোনো এই সম্পর্কে কিছু আরও বিস্তৃত জানার প্রয়োজন হয়, তোমরা আমাকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের আরেকটু ক্লিয়ার বলে দিতে পারবো, বা সময়ের অভাবে তোমরা একটা 2-5 মিনিটের ফোন কলিং করেও আমার সঙ্গে কথাটা আলোচনা করে নিতে পারো, বুঝিয়ে দেবো। তো যাই হোক, পরে আসি সেটা হচ্ছে যে তোমাদের এতগুলো বিষয়, মাত্র নাম্বার সেখানে 40-40-এর মধ্যে 10 নাম্বার ওখানে প্রবন্ধতে চলে গেল, তাহলে রইল 30। এতগুলো বিষয়ের উপর 30 নাম্বার, অর্থাৎ কোনোটাকেই ছাড়া যাবে না এবং পড়তে হবে তোমাদের সুবিস্তৃত একটা অঞ্চল।
বা সুবিস্তৃত একটা পাঠ্য। তো সেই সুবিস্তৃত পাঠ্যটাকে পড়বার জন্য আমি বলবো, আবার বলি, টেক্সটটাকে তোমরা ভালো করে বারবার পড়ো, নাহলে তোমরা কিন্তু টেক্সটটা ভুলে যাবে। বিশেষ করে প্রথম দিকে যে টেক্সটগুলো পড়ে পড়াশোনা তৈরি করেছিলে, সেইগুলো কিন্তু এখন অনেকটাই ভুলে গেছো, কে কী বলেছিল ইত্যাদি কথাগুলো আর মনে নেই। সেজন্য টেক্সটটাকে বারবার করে পড়ো, দুপুরের দিকে ফাঁকা সময়ে টেক্সটগুলোকে একবার করে পড়ে নাও। আর বাকি তোমাদের এবার প্রশ্ন সম্পর্কে বলি, তোমরা কিন্তু এই যে আমাদের ডাকঘর নাটক, এই ডাকঘর নাটকের বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রশ্ন করবে, অর্থাৎ ডাকঘর নাটকের মূল বিষয়বস্তুর উপরে একটা প্রশ্ন করতে পারো, করে রাখতে পারো। কারণ কোনো প্রশ্ন যদি কমন না হয় বা কোনো প্রশ্ন দেখে যদি তোমরা বুঝতে না পারো, তখন ওই মূল বিষয়বস্তুর উপরে যদি নোটসটা লিখতে পারো, তাহলেও কিন্তু অনেকটা নাম্বার পেতে পারো। আর হচ্ছে যে চরিত্র আসতে পারে, অমলের চরিত্র আসতে পারে, তো সেখানে পিসে মশাইয়ের চরিত্রও আসতে পারে। পরীক্ষক তো কোন দৃষ্টিভঙ্গি থেকে কার চরিত্র দেবে, দইওয়ালার চরিত্র আসতে পারে। তো আমরা সেখানে বিশেষ করে যেটা তোমাদের ঠাকুরদার যে চরিত্রটা রয়েছে সেটাকেও আসতে পারে। তো ঠাকুরদা চরিত্র ইতিমধ্যেই আমি আমার ছাত্রছাত্রীদের লিখিয়ে দিয়েছি। কোনো ছাত্রছাত্রীর যদি প্রয়োজন থাকে আমাকে জানাবে, আমি সেটা তোমাদের দিতে পারি। আর হচ্ছে যে অমলের চরিত্র সম্পর্কে আমি এই মুহূর্তে কিছু ছোট করে আলোচনা করে দিচ্ছি, তোমরা শুনে নাও। একটা কথা মনে রেখো, তোমাদেরকে আমি শেখাই, তোমাদেরকে আমি মুখস্থ করার কথা কম বলি। শেখাতে গিয়ে আমি একটা কথা শিখিয়ে রাখি, আজকে শুনে রাখো। যখন একটা তড়িঘড়ি করে একটা ব্যক্তির চরিত্র তোমরা নির্মাণ করতে চাইবে, তখন ওই ব্যক্তিটা কি কি কর্মসাধন করেছে, কি কি বলেছে, সেইগুলো পংক্তিগুলো একটু পড়ে নিয়ে তার উপরে 5টা বৈশিষ্ট্য করবে, তাহলে দেখবে তোমরা চরিত্রটাকে লিখতে পারছো। অর্থাৎ আজকে বলে নয়, যে কোনো সময় পড়াশোনার ক্ষেত্রে বাংলা সাহিত্য বা বাংলা ভাষা বা সাহিত্যের যে সমস্ত নোটসগুলো রয়েছে, সেইগুলোর ক্ষেত্রে তোমাদেরকে আমি এটা শেখাতে পারি যে তোমরা ওই ব্যক্তির কি কথা বলেছে সেই কথার উপর বেশ করে কিন্তু তোমরা একটা পয়েন্টস তৈরি করে একটা চরিত্রের দিক দর্শনকে প্রকাশ করতে পারো। সেই প্রসঙ্গে আমি বলবো, দেখো প্রথমেই দেখো অমল কিন্তু বাইরে যেতে চায়। তাহলে আমরা বলবো যে অমল চরিত্রে পবিত্রতা রয়েছে, সৌন্দর্য রয়েছে এবং সৌন্দর্য প্রবণতা রয়েছে, আর তার মধ্যে একটা বৈচিত্র্যের আকর্ষণ রয়েছে। সেই চরিত্রটি এই নাটকের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে, এবং সেই চরিত্রটিকে আমরা যদি নিরীক্ষণ করি তাহলে দেখতে পাবো তার মধ্যে অনেকগুলো দিগদর্শন প্রকাশ পাচ্ছে। সেইগুলিকে আমরা স্তরে স্তরে আলোচনা করতে পারি। এটা ভূমিকাতে তোমরা ধরো বলবার পরে তোমরা এসে এবার বলবে তার চরিত্রের বৈশিষ্ট্য। সে হচ্ছে যে মুক্তির কামনা। তাহলে অমলের মধ্যে একটা মুক্তির কামনা রয়েছে। সে বাইরের জগতে যেতে চায়, সে গৃহবন্দী থাকতে চায় না, ঘরের মধ্যে বন্দিত্ব তার কাছে খুব কষ্টকর। একটা দইওয়ালা কিভাবে দই বিক্রি করে ফেরি করে বেড়ায় এ গায়ে ও গায়ে, সেইটাও তার প্রচণ্ড জানবার মনস্কামনা রয়েছে, এবং তার মতো করে এরকম দই বিক্রি করতে পারলে সেই জীবনে সবচেয়ে বড় সুখী হতো বা খুশি হতো বলে তার অভিব্যক্তিকে প্রকাশ করেছে। তাহলে অমল কী হয়েছে, মুক্তিকামী, সে ঘরের মধ্যে বন্দি থাকতে চাইছে না। আর কি দেখলাম না, সে সুরের বাহক। দইওয়ালা যেভাবে দই ফেরি করে বা দইয়ের জন্য পসরা নিয়ে গ্রামে গ্রামে চিৎকার করে করে বেড়ায় বা মানুষকে আহ্বান করে, সেই সুরটা অমলের প্রচণ্ড ভালো লাগে। তাই সে বারবার করে দইওয়ালাকে সেই সুরে আবার চিৎকার করতে বা আবার সেই মানুষকে আহ্বান করবার সুরটি একবার শোনাতে বলেছে, যার ফলে অমল যে সুরের বাহক, অমল যে সুরের প্রত্যাশী, সে কথাটাও কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। প্রহরী অমলের কাছ থেকে জানতে চেয়েছে, তুমি আমাকে ভয় পাও না? বা প্রহরীরা সত্যি তো প্রশাসনের অঙ্গ, তাদেরকে দেখে অনেকেই ভয় পায়, কিন্তু অমল তাকে ভয় পায়নি। এখানে আমরা অমল চরিত্রের মধ্যে নির্ভীক এই কথাটা বলতে পারি, অর্থাৎ নির্ভীকতা তার মধ্যে রয়েছে। সে কাউকে ভয় পায় না, সে অত্যন্ত সরল সাধারণ। সে জানে যে প্রহরী ঠিক আছে, যে অন্যায় করে তার জন্য প্রহরী, কিন্তু যে ভালো মানুষ, যে কোনো খারাপ কাজ করে না, যে অমলের মতো যার মধ্যে বালক সুলভ মানসিকতা রয়েছে, তার ভয় পাওয়ার কী কারণ সে উপলব্ধি করতে পারে না। অর্থাৎ তার মধ্যে ভয় পাওয়ার যে প্রবণতা নেই, তার জন্য আমরা তাকে নির্ভীক বলতে পারি। তাহলে 3টে পয়েন্ট আমি বললাম। আবার বলি, একটা চরিত্রের পয়েন্ট করতে গেলে আমি সবসময় পরামর্শ দিই 5টা অন্তত তার বৈশিষ্ট্য লেখা উচিত, আর ভূমিকায় একটুখানি অংশ, আর উপসংহারে একটু, যদিও বা নোটটা তাতে করে একটু বড় হতেই চায়, তো তবুও তোমরা এই 5টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। 3টে অলরেডি আমি অমলের চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের জানিয়ে দিয়েছি। কল্পনা বিলাসী, অমল অনেক কিছু কল্পনা করতে পারে। তাই দূরগাঁয়ে কি রয়েছে, সেখানকার মানুষ কেমনভাবে জীবনযাপন করে, সেখানকার মেয়েরা কিভাবে চলাফেরা করে, তারা কিভাবে বিকেলবেলায় পুষ্করিণী থেকে বা জলাশয় থেকে জল সংগ্রহ করে কলসি কাঁখে নিয়ে যায়, তাদের এই দৃশ্যপটটা অমলের কাছে অত্যন্ত একটা কল্পনার বিষয়বস্তু, এবং সে তা যখন উচ্চারণ করেছে, সে দইওয়ালার কাছে তার এই কল্পনার কথা যখন প্রকাশ করেছে, দইওয়ালাও দেখেছে যে পুঙ্খানুপুঙ্খভাবে প্রায় অমল ঠিক কথাই বলছে, অথচ অমল সেখানে কোনোদিন যায়নি।
এর মধ্যে দিয়ে একটা তার কল্পনা প্রয়াসী মানসিকতা, কল্পনা বিলাসী মন আমরা দেখতে পেয়েছি। সুতরাং এটাকেও চরিত্রের একটা অংশ বলে তোমরা উল্লেখ করতে পারো। ক্রীড়া প্রত্যাশী, আমরা জানি বালকরা, শিশুরা খেলাধুলা ভালোবাসে। খেলাধুলা ব্যতীত তাদের জীবনের বন্দিদশা কখনোই তারা মেনে নিতে পারে না। অমলের মধ্যেও সেই খেলাধুলার প্রবণতা ছিল। সেও খেলতে চায়, সেও ৮-৫টা শিশুদের মধ্যে নিজেকে মিশিয়ে নিতে চায়, কিন্তু তাকে তো বাধা দেওয়া হয়েছে, কবিরাজ বারণ করেছে তাকে বাইরে বেরোনোর জন্য। সুতরাং তার বাইরে বেরোনোর কোনো অধিকার নেই। অথচ অন্যান্য বালকেরা যে খেলাধুলো করে, সেই খেলাধুলোটাকে সে দেখেও কিন্তু অনেকটা আত্মার তৃপ্তি ঘটাতে পারে। সেই জন্য সেই বালকদের কাছে সে আহ্বান করেছে, সেই বালকদেরকে সে জানিয়েছে, নিবেদন জানিয়েছে যে তার খেলনা নিয়েও যেন তারা তার ঘরের সামনে খেলাধুলো করে, যাতে করে সে তাদেরকে নিরীক্ষণ করতে পারে, তাদেরকে দেখতে পারে। এইভাবে অমলের চরিত্রের মধ্যে ৫টা গুণ। তোমরা যদি মনে করো অন্য কোনো পংক্তি থেকে কোনো বৈশিষ্ট্য লিখবে, লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর শেষকালে এসে বলবে, সুতরাং রবীন্দ্রনাথ তাঁর ডাকঘর নাটকের মধ্যে যে বালক সুলভ চরিত্রকে প্রস্ফুটিত করেছেন, তা সমগ্র বাংলা সাহিত্যের মধ্যে একটা বিশিষ্ট রূপ বলা চলে। এবং এই চরিত্রটি এত খ্যাতি সম্পন্ন, এত মানুষের কাছে আদরের বা প্রিয়, যে সেই চরিত্রটি সম্পর্কে জানে না এমন প্রায় পাঠক নেই সমাজে বলা চলে। সুতরাং চরিত্রটির উল্লেখ্যতা সম্পর্কে আর বিশেষ বিবৃতি দেওয়ার প্রয়োজন আবশ্যক নেই, ইত্যাদি বলে তোমরা উপসংহারে এটাকে শেষ করে দিতে পারো। তো এছাড়াও তোমরা যে চরিত্রগুলো বললাম, ওই চরিত্রগুলোকে একটু দেখবার চেষ্টা করবে। তোমাদের যে বললাম ঠাকুরদা কী করেছেন ইত্যাদি, তার উপরে বিশিষ্ট নিবেদন করে আমরা চরিত্রটাকে নির্মাণ করা হয়েছে। এছাড়াও তোমাদের যাই অন্য প্রশ্নের দিকে, সেই প্রশ্ন হলো যে সাহিত্যের ইতিহাসে পটের উপরে, পট শিল্পর উপরে নির্ভর করে তোমরা একটা প্রশ্নের উত্তর তৈরি করতে পারো। তোমাদের বইয়ের মধ্যে দেখবে পট সম্বন্ধে, কবে পট শিল্প এলো, পট শিল্প বলতে কি বোঝায়। পট বলতে তোমরা জানো কিনা জানি না, পড়েছো কিনা, সেটা হচ্ছে যে একটা কাদামাটি, তার সঙ্গে গোবর, আঠা ইত্যাদি মিশিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়, তার উপরে রং তুলি দিয়ে বিভিন্ন ছবি আঁকা হয়। পূর্বের সময়ে যখন আমাদের কাছে চলচ্চিত্র বা সিনেমা ছিল না, মানুষের মনোরঞ্জনের বিষয়বস্তু অত্যন্ত কম ছিল, তখন এক ধরনের পটুয়া শিল্পীরা তারা এরকম দেবদেবতার ছবি এঁকে বা কোনো কাহিনীকে অবলম্বন করে পরপর ছবিগুলোকে সুসজ্জিত করে রামায়ণ, মহাভারত ইত্যাদি বিষয়বস্তুর ওপরে ছবি নির্মাণ করে হাতে করে সেই ছবিগুলিকে পরপর দেখিয়ে এবং তাই নিয়ে কিছু গান বাজনা করে মানুষের মনে একটা মনোরঞ্জনের ব্যবস্থা করত। মানুষ সেখানে দেখে খুশি হতো, সে রামায়ণ মহাভারতের কাহিনী ইত্যাদি। সেই সময় থেকেই পটশিল্পের এই প্রভাব চলে আসছে। বহু মানুষ, বহু শিল্পী এই পটের উপর জীবন ধারণ করেছেন এবং তারা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন এবং এর ওপর দিয়ে জীবিকা অর্জন করেছেন বলা চলে। সেই সময় পট শিল্পের যে বিখ্যাত পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে নিয়ে আমাদের বইয়ের মধ্যে একটা বিবরণ রয়েছে। সেই বিবরণটাকে তোমরা পড়ে যেতে পারো। পট থেকে একটা প্রশ্ন আসলেও সাহিত্যের ইতিহাসে আসতে পারে। এছাড়া তোমরা ওই চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায় তোমরা এটাকে করবে অবশ্যই। তোমরা রামকিঙ্কর বেইজের যে চিত্র অঙ্কন, সেটাকে করবে। চলচ্চিত্র জগতে মৃণাল সেনের যে প্রশ্নটা রয়েছে, সেটাকে তোমরা করবে অবশ্যই। চলচ্চিত্র জগতে তপন সিংহ, ওই প্রশ্নটাও তোমরা করবে। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়, ওটা করবে। বাংলা চলচ্চিত্রের ঋত্বিক ঘটক, ওটা করবে। বাংলা চিত্রচর্চায় নন্দলাল বসু করবে। বাংলা চিত্রকলা চর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুর করবে। ছাড়াও অনেকগুলি প্রশ্ন এদিক ওদিক দিয়ে উকি দেয়, কিন্তু আমি সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ছাত্রছাত্রীদের পক্ষেও এতটা পরিমাণ মনে রাখা বা পরীক্ষার জন্য প্রস্তুতের এতটা করা সম্ভব নয়, কারণ তাদের পাঠ্যের চাপ অনেক রয়েছে। সুতরাং আমি এই কর্তকগুলোকে যে উচ্চারণ করলাম, সেইগুলোর উপর বেশ করে তোমরা পড়াশোনা করো। আমার মনে হয় তোমাদের একটা কমনের মধ্যে এসে যাবে বা তোমরা সুন্দর করে সেটাকে লিখতে পারবে। এইবারে আসি তোমাদের নানা রঙের দিন বলে যে নাটকটি রয়েছে, সেই নাটকটির কথায়। নানা রঙের দিন থেকে তোমরা কতগুলো প্রশ্ন তৈরি করবে, যেটা হচ্ছে যে কালীনাথের চরিত্র তোমাদের অবশ্যই করা উচিত এবং আমাদের রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র করা উচিত। এই চরিত্র দুটি ছাড়া তোমরা কিন্তু দেখো যে একটা বিরাট বিশেষ প্রশ্ন এবারে বারবার করে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আসবার জন্য। সেটা হচ্ছে যে এটা একাঙ্ক নাটক হিসেবে কতটা গুরুত্বপূর্ণ। আমি যা অলরেডি এটা সম্পর্কে অনেক আলোচনা করে দিয়েছি, তো তার সত্ত্বেও তো একটু বলি যে একাঙ্ক নাটক যারা এটা শোনোনি বা যারা আমার ব্যাচেতে থাকো না, ক্লাসে থাকো না, তাদের কথা বলি
তাদেরকে বলি যে একাঙ্ক নাটক আর ছোট গল্প প্রায় সমগোত্রীয়, অর্থাৎ এখানে একটা ক্ষুদ্র কাহিনী থাকে, এটা একটা বৈশিষ্ট্য। যেগুলো বলে যাচ্ছি এগুলো বৈশিষ্ট্য বলে যাচ্ছি, কিন্তু কাহিনীটা হয় অতি ক্ষুদ্র বা অতি সাধারণ, অতি সরল। আর কাহিনী হয় একমুখী। একমুখী বলতে কাহিনী টান টান উত্তেজনা নিয়ে একটি নির্দিষ্ট দিকে এগিয়ে যায়। আর কাহিনী হয় মানুষের জীবনের স্বল্পতম একটি ক্ষুদ্রতম জীবন কাহিনীকে নিয়ে। অর্থাৎ তোমরা দেখো ওখানে রজনীকান্ত চট্টোপাধ্যায় একটা রাত্রির কিছুটা অংশ জুড়ে কালীনাথ সেনের কাছে তাঁর জীবনের যে অসহায়তা, সেই কথাগুলি শুধু বিবৃত করেছেন, আর কিন্তু কাউকে আমরা দেখতেও পাইনি বা অন্য কোনো জীবনের কথা কিন্তু দেখাও যায়নি। তো সুতরাং এখানে একমুখী টান টান একটা কাহিনী আকর্ষিত হয়ে রয়েছে আমাদের এখানে, আমাদের কাছে প্রচণ্ড চমৎকৃত হয়েছে, সেইটা বলতে পারো। আর স্বল্প চরিত্র আমরা দেখেছি মাত্র দুজন প্রত্যক্ষ চরিত্র, কালীনাথ এবং রজনীকান্ত চট্টোপাধ্যায়। আর অপ্রত্যক্ষভাবে আমরা রামব্রিজ আর আমরা যে একটি মেয়ে যাকে রজনীবাবু তার যৌবন বয়সে ভালোবেসেছিলেন, সেই মেয়েটির কথা শুনেছি, রামব্রিজের কথা শুনেছি, কিন্তু তাদেরকে প্রত্যক্ষভাবে আমরা কাহিনীর মধ্যে আসতে দেখিনি। সুতরাং সেই চরিত্রগুলোকে ধরা যায় না, তাই প্রত্যক্ষভাবে দুটি চরিত্র মাত্র রয়েছে। সুতরাং এটা একাঙ্ক নাটকের একটা বৈশিষ্ট্য হিসেবে অবশ্যই উপজীব্য। তাছাড়া এখানে একটা প্রতীতি রয়েছে নাটকটা, যে শেষের দিকে গিয়ে দেখো তোমরা বিদেশি এবং দেশি বিভিন্ন যে নাট্যকার, যে নাটকগুলো ইতিপূর্বে তারা অভিনয় করেছেন, সেই নাটকের ডায়লগ বলতে বলতে দুজনে মিলে নাটকটি হঠাৎ করে শেষ হয়ে গেছে। আমরা জানি না ৬৮ বছর বয়সের এই রজনীকান্তবাবুর বাকি জীবনটা কিভাবে কাটবে বা কী হবে, বা তিনি কিভাবে জীবনটাকে টিকিয়ে রাখবেন, বা নাট্যশিল্পের সঙ্গে কতদিন এইভাবে লড়াই করে নিজেকে অস্তিত্বশীল করে রাখতে পারবেন ইত্যাদি জানতে পারিনি। সুতরাং আমাদের মনের মধ্যে একটা মনস্তাপ রয়ে গেছে। তাই একাঙ্ক নাটকের যে বৈশিষ্ট্য, অকস্মাৎ শেষ হয়ে যাওয়ার একটা প্রবণতা, সেটা আমরা এখানে দেখতে পেয়েছি ইত্যাদি গুলো দিয়ে তোমরা একাঙ্ক নাটকের সার্থকতা তোমরা করতে পারো। তাছাড়া হচ্ছে নানা রঙের দিন, এই নাটকটা যদি নামকরণ তোমরা করতে চাও, নামকরণ একটা প্রশ্ন। নামকরণ এখানে কিভাবে বলবে, যে প্রথমে আমি একটা কথা বলি, নামকরণের প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমরা প্রথম পয়েন্টটাই করবে নামকরণ। তাহলে বলবে পৃথিবীতে যেমন সব জিনিসের নাম রয়েছে এবং নাম দিয়েই বিষয়বস্তুকে পরিচিত করা হয়, কোনো দ্রব্য বা কোনো বিষয়কে, তেমনি নাম ব্যতীত একটা সাহিত্যও কিন্তু সৃষ্টি হতে পারে না। সাহিত্যেরও একটা সুন্দর নাম থাকে, সেই নামের ঐতিহ্যে অনেক সময় অনেক সাহিত্য মানুষের মুখে মুখে ফেরে। তো আমাদের যে উক্ত নাট্যকাহিনীটি রয়েছে, সেটির নামকরণ কিভাবে সার্থক হয়েছে তা সে সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আমরা সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনা করব। তাহলে প্রথম পয়েন্ট বলা হয়ে গেল। দ্বিতীয় পয়েন্টে এবার পয়েন্ট করবে কি, সংক্ষিপ্ত বিষয়বস্তু। তোমরা জানো নাটকের কাহিনীর মধ্যে কি কি হয়েছিল সেগুলোকে সংক্ষেপে লিখবে। লিখবার পরে শেষকালের পয়েন্টে এসে লিখবে যে নামকরণের সার্থকতা। এখানে এসে কি বলবে, এতক্ষণ কিন্তু তোমরা কোনো সময় নানা রঙের দিন কথাটাকে উল্লেখ করবে না। এই শেষে এসে বলবে যে সুতরাং উক্ত নাট্যকাহিনীর মধ্যে আমরা দেখতে পেলাম যে একজন বার্ধক্যে পৌঁছে যাওয়া ব্যক্তি তাঁর জীবনের ইতিপূর্বের দিনগুলিকে সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন, এবং সেখানে কতটা দুঃখ, কতটা যন্ত্রণা, কতটা অসহায়ত্ব ছিল, সেগুলোর যে প্রকাশ করছেন, এবং নাট্যশিল্পের সঙ্গে তিনি জড়িত থাকার জন্য জীবনে কতটা অসহায়তা তাকে ভোগ করতে হয়েছে, বা বর্তমানেও তার কোন দুর্দশায় জীবনযাপন চলছে, একটা শিল্পকে বাঁচাতে গিয়ে তিনি যে কতটা নিজেকে বিলিয়ে দিয়েছেন সমাজের মধ্যে, তার একটা পরিসংখ্যান আমরা এখানে দেখতে পেয়েছি। সুতরাং মানুষটার জীবনে যেই সময় প্রেম এসেছিল, সেই সময় যেমন আনন্দ আহ্লাদের সময়কাল, তিনি যখন চাকরি পেয়েছিলেন তখন যেমন একটা জীবনের প্রাপ্তির একটা মহাপূর্ণতা তাঁর কাছে এসেছিল, তিনি যখন নাট্যশিল্পের রমরমিয়ে অভিনয় করছেন তখন যেমন তাঁর সম্পূর্ণ জীবনের একটা প্রাপ্তি তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, আজকে কিন্তু বার্ধক্যে পৌঁছে মৃত্যুর সম্পর্কে ভয় পাচ্ছেন। আজকে কিন্তু জানেন না তিনি তাঁর জীবনের শেষ পর্বগুলো কিভাবে চলবে। আজকে কিন্তু অন্ধকার রাত্রের প্রেক্ষাগৃহ দেখে আগামী জীবনের অন্ধকারপূর্ণ সেই পরিস্থিতিকে তিনি উপলব্ধি করছেন। সুতরাং সেই দিক থেকে একটা মানুষের জীবনের উত্থান পতন নানা রঙেই রঙিন হয়ে থাকে বলে উপলব্ধি করা যায়। তাই নাটকটির নানা রঙের দিন নামকরণ সার্থক হয়েছে বলা চলে। এইভাবে তোমরা নামকরণের ব্যাখ্যাও করতে পারো। আমি একটা ভিডিওর মধ্যে শেষকালের পর্যায়ে বলে অনেকগুলো কথা, অনেকগুলো বিষয়বস্তু তোমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করলাম, যাতে করে তোমরা সেটাকে বুঝতে পারো এবং সেই সম্বন্ধে কিছু লিখতে পারো। তো এই বলে এই ভিডিও শেষ করলাম। তোমরা যদি কারো কিছু কোয়ারি থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করতে পারো, তোমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো কোনো কিছু জানবার জন্য। তো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হও। আবার বলি, কেউ ভয় পেও না। যে
যতটা পড়াশোনা করেছো মনের সাহস নিয়ে গেলে কিন্তু তোমরা অনেকটা ভালো লিখতে পারবে। আর ভয় পেলে কিন্তু আমি আবারও বলে দিলাম যে যতটা নাম্বার পাওয়ার কথা তাই থেকে মিনিমাম 10 নাম্বার তোমার কেটে যাবে বা বাদ চলে যাবে। ভয় পাবে না। যারা ভয় পাচ্ছ পরীক্ষার আগের দিন পর্যন্ত ভয় পেয়ে অনেক পড়াশোনা করো, কিন্তু পরীক্ষার দিন সকালবেলা খুব রিল্যাক্সের সঙ্গে, খুব আনন্দের সঙ্গে মনটাকে সুন্দর পবিত্র পরিষ্কার রেখে, হ্যাঁ, সুন্দর করে স্নান খাওয়া করে আগের দিন রাত্রেবেলায় অবশ্যই অ্যাডমিট বা পেন ইত্যাদি বিষয়গুলো, রেজিস্ট্রেশন নাম্বার যা যা তোমাদের নিয়ে যেতে হয় সেগুলো গুছিয়ে রাখবে। সকালবেলা তাড়াহুড়োর সময় ভুল হতে পারে, গুছিয়ে রাখবে এবং সুন্দরভাবে সময়ের অনেকটা আগেই বের হবার চেষ্টা করবে। সেখানে গিয়ে পৌঁছবে, যে হলের কাছে গিয়ে খুব বেশি বক বক করবে না, কেউ কারোর সঙ্গে অত বেশি কথা বলবার দরকার নেই, একটু মনটাকে স্থির রাখবে। খুব বেশি পড়াশোনা করবারও সকালবেলা ওই রাস্তায় বেরিয়ে পড়াশোনা করে কিছু হয় না, সেটাও খুব একটা দরকার নেই। হলের মধ্যে বসে শান্ত নীরবভাবে বসে থাকবে, অর্থাৎ রাত্রেবেলা ঘুমের মধ্যে যেমন আমরা থাকি, আমাদের ব্রেনটা কুল থাকে, সকালবেলায় যেমন অনেক কিছু কথা আমাদের মনে পড়ে বা আমাদের মনটা বেশ শান্ত থাকে, সেরকম শান্ত মন রাখবার চেষ্টা করবে, পরীক্ষা ভালো হবে। আবার বলছি, ভয় পাবে না। আর আবার বলি, পরীক্ষার প্রথম উত্তরটিকে কিন্তু অত্যন্ত যত্ন করে, অত্যন্ত পরিশ্রুত ভাষায়, বানান ভুল নয়, সুন্দর করে লিখবার চেষ্টা করবে। এবং পরীক্ষার ভিতরে তাড়াহুড়ো করে যদি অন্য উত্তরগুলো একটু হাতের লেখা খারাপ হয় বা টুকটাক কিছু একটু 19-20 হয় তবুও গ্রাহ্য, কিন্তু পরীক্ষার একবারে শেষ মুহূর্তে এসে সেখানটাও লেখাটাই যথেষ্ট ভালো করবার চেষ্টা করবে। পরীক্ষক সেই অংশগুলোকে দেখে একজন ছাত্রছাত্রীর গুণগত দিকটি তিনি খুঁজে পান এবং তাকে তিনি সেইভাবে চিহ্নিত করার চেষ্টা করেন। সুতরাং তোমরা তোমাদের পিতামাতার আশীর্বাদ নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাও এবং পরীক্ষায় সুফল লাভ করো, এই আমার কামনা। এই বলে এই ভিডিও শেষ করলাম।